আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সাথে আপনাদের প্রিয় আরাফাত। স্বাগতম আমাদের চ্যানেল বক্কুর ভয়েসে। আমাদের আজকের গল্পের শিরোনাম অগ্নি পাখির প্রতিশোধ। আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ প্রতিশোধের গল্প। এমন এক গল্প যেখানে অপমানের আগুনে পুড়ে যাওয়া এক নারী ছাই থেকে উঠে এসে পুরো ফ্যাশন জগতের সবচেয়ে বড় সম্রাটকে ধুলোয় মিশিয়ে দেয়, যেখানে টাকা আর ক্ষমতার অহংকার একদিন নিজেরই পতন ডেকে আনে। এই গল্প শোনার পর আপনার মনে একটা প্রশ্ন জাগবেই, অহংকার আর নিষ্ঠুরতার প্রাসাদ যতই উঁচু হোক, সত্য আর অদম্য জেদের সামনে তা কতক্ষণ টিকে থাকতে পারে। তাহলে আর দেরি কেন, চলুন আজকের গল্পটি শুরু করি। অগ্নি পাখির প্রতিশোধ। আজ শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে এক খুব বড় পার্টির আয়োজন চলছিল। এটি সঙ্গীত জগতের সবচেয়ে বড় বাদশা আয়োজন করেছিল। চারপাশে আলো আর মদের বন্যা বইছিল, আর সবচেয়ে বড় তারকা ও ব্যবসায়ীরা এর অংশ হতে এসেছিল। সে নিজের ধন সম্পদ আর ক্ষমতার আস্ফালন করতে কোনো ত্রুটি রাখছিল না। তার চোখে এক অদ্ভুত ক্রূরতা ছিল, যাকে দেখে যে কোনো মানুষ সহজেই ভয় পেতে পারত। এসব থেকে দূরে এক কোণে রিয়া দাঁড়িয়েছিল। সে তার স্ত্রী ছিল, কিন্তু আজ তাকে একজন চাকরানির চেয়েও খারাপ মনে করা হচ্ছিল। সে খুব সাধারণ একটি শাড়ি পরেছিল, যা সেখানকার অন্যান্য সব ডিজাইনার পোশাকের সামনে একদম ফিকে লাগছিল। রিয়ার মাথা নিচু হয়েছিল এবং তার চোখে এক গভীর বিষণ্ণতা ছেয়ে যায়। সে, অর্থাৎ বাদশা, তাকে ইচ্ছাকৃতভাবে এই পার্টিতে নিয়ে এসেছিল শুধুমাত্র এই কারণে যে সে তাকে সবার সামনে দেখাতে পারে এবং অপমান করতে পারে। তখনই সে নিজের হাতে ধরা মদের গ্লাসে চামচ দিয়ে বাজিয়ে সবার মনোযোগ নিজের দিকে আকর্ষণ করল। পুরো ঘরে নিস্তব্ধতা পুরোপুরি ছেয়ে গেল। সবাই অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল, যে হয়তো সে কোনো খুব বড় এবং নতুন ঘোষণা করতে যাচ্ছে। তার মুখে এক শয়তানি এবং নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে নিজের থেকে দূরে কোণে দাঁড়িয়ে থাকা ভীত সন্ত্রস্ত রিয়ার দিকে ইশারা করল। তার দৃষ্টিতে নিজেরই স্ত্রীর জন্য কোনো দয়া বা মায়া ছিল না, বরং শুধু এক গভীর ঘৃণা ভরেছিল। সে সবার উদ্দেশ্যে কথা বলতে শুরু করল এবং বলল যে এই নারীটি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সে সমস্ত অতিথিদের সামনে রিয়ার মজা ওড়াল এবং তাকে এক লোভী নারী প্রমাণ করার পুরো চেষ্টা করল। সে বলল যে রিয়া শুধু আমার টাকা এবং সম্পত্তির জন্য আমার সাথে এই বাড়িতে থাকছে। তার কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ হাসতে লাগল এবং কিছু মানুষ রিয়াকে খুব অদ্ভুত নজরে দেখতে লাগল, যাতে রিয়া পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। এরপর সে তার চাকরদের এক খুব অদ্ভুত এবং কড়া নির্দেশ দিল, যা শুনে সবাই পুরোপুরি অবাক হয়ে গেল। সে বলল যে এখানে উপস্থিত সমস্ত অতিথিদের ব্যবহৃত ক্রিস্টালের শ্যাম্পেন গ্লাসগুলো এই বড় হলের মাঝখানে নিয়ে আসা হোক। চাকরেরা কোনো প্রশ্ন ছাড়াই তার আদেশ পালন করল এবং কয়েক মিনিটের মধ্যেই সেখানে ১৪৫টি গ্লাসের এক বড় পাহাড় তৈরি হয়ে গেল। কারোরই বুঝে আসছিল না যে সে এমনটা কেন করছে এবং তার উদ্দেশ্য কী। সে খুব অহংকারের সাথে রিয়াকে পরিষ্কার করার জন্য একটি ন্যাকড়া ছুড়ে দিল। সে জোর গলায় বলল যে এই বাড়িতে থাকতে হলে নিজের যোগ্যতা মনে রাখতে হবে। সে রিয়াকে নির্দেশ দিল যে সে এখনই সবার সামনে হাঁটু গেড়ে বসুক এবং এই ১৪৫টি গ্লাস নিজের হাতে পরিষ্কার করুক। এই কথা শুনে রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং তার চোখ থেকে জল গড়িয়ে তার গালে পড়তে লাগল। রিয়া সাহায্যের আশায় সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত বড় মানুষদের দিকে তাকাল, কিন্তু কেউই তাকে থামানোর চেষ্টা করল না এবং রিয়ার পক্ষে একটি শব্দও বলল না। কিছু মানুষ ভিডিও করে এই পুরো ঘটনার মজা নিচ্ছিল এবং তার অসহায়ত্ব নিয়ে হাসছিল। এটি পুরোপুরি টাকা এবং ক্ষমতার খেলা ছিল, যেখানে একজন অসহায় নারীর কোনো মূল্য ছিল না। রিয়ার মনে বারবার এটা আসছিল যে সে এসব সহ্য করার চেয়ে এখান থেকে চলে যায়, কিন্তু তার নিজের বাবার কথা মনে পড়ল, যার চিকিৎসা শুধু এর টাকার সাহায্যেই চলছিল। নিজের বাবার প্রাণের কথা ভেবে সে নিজেকে বুঝিয়ে নিল এবং এগিয়ে গিয়ে সেই গ্লাসের স্তূপের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপা হাতে প্রথম গ্লাসটি পরিষ্কার করার জন্য ন্যাকড়াটিকে জলে ডোবাল। যেই মাত্র সে প্রথম গ্লাস পরিষ্কার করা শুরু করল, পুরো ঘরে খুব নিষ্ঠুর হাসি শোনা যেতে লাগল, যা যে কোনো মানুষকে কষ্ট দিতে পারত। নিজের বন্ধুদের সাথে মদ খেতে খেতে সে রিয়ার এই অবস্থার পুরোপুরি মজা নিচ্ছিল। রিয়া কোনো কথা ছাড়াই একটার পর একটা গ্লাস পরিষ্কার করে যাচ্ছিল এবং প্রতিটি মুহূর্ত পেরোনোর সাথে সাথে তার মনে এক খুব গভীর ঘৃণা এবং রাগ জন্ম নিচ্ছিল, যা সে লুকিয়ে রাখছিল। কয়েক ঘন্টা ধরে এই কাজ করার কারণে রিয়ার হাতে খুব গভীর ব্যথা হতে লাগল, যা সহ্য করা কঠিন ছিল। তার হাত ছিলে গিয়েছিল এবং সেগুলো থেকে রক্ত বের হতে শুরু করেছিল। ১৪৫টি গ্লাস পরিষ্কার করা কোনো সহজ বিষয় ছিল না, কিন্তু সে যন্ত্রের মতো শুধু নিজের হাতকে চালিয়ে যাচ্ছিল। অবশেষে রিয়া নিজের রক্তাক্ত হাত দিয়ে সবকটি গ্লাস পুরোপুরি পরিষ্কার করে দিল, যা খুব চকচকে দেখাচ্ছিল।
সে এক দীর্ঘশ্বাস নিল এবং নিজের টলমলে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু সে পড়ে যেতে লাগল। সে খুব কষ্টে নিজেকে সামলে নিল এবং তার দিকে নিজের নজর ঘোরাল। তার আশা ছিল যে হয়তো এবার তার এই তামাশা পুরোপুরি শেষ হয়ে যাবে এবং সে কিছুটা রেহাই পাবে, কিন্তু তার মনে এখনও মায়া বা মানবতার কোনো অংশ ছিল না। সে খুব দম্ভের নাথে রিয়ার কাছে হেঁটে এলো এবং সেই পরিষ্কার করা গ্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল, যা চমকাচ্ছিল। সে তার পা দিয়ে খুব জোরে একটি লাথি মারল এবং গ্লাসের সেই পুরো স্তূপকে চারদিকে ছড়িয়ে দিল। তার এই কাণ্ড দেখে উপস্থিত সবাই জোরে হাসতে লাগল, যাতে রিয়ার হৃদয় ভেঙে গেল। সে রিয়ার দিকে তাকিয়ে নিজের ঘৃণায় বলল যে এটা তো কোনো চাকরও করতে পারে। সে বলল যে তোমার মতো নারী আমার এই বাড়িতে থাকার যোগ্য ন, কারণ তোমার কোনো যোগ্যতা নেই। সে খুব নিষ্ঠুরতার সাথে ঘোষণা করল যে আজ থেকে তোমার বাবার চিকিৎসার জন্য আমার তরফ থেকে একটি পয়সাও দেওয়া হবে না। সে রিয়াকে নির্দেশ দিল যে সে এই মুহূর্তেই এই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যাক এবং নিজের মুখ যেন আর কখনো না দেখায়। রিয়া এটা শুনে পুরোপুরি ভয় পেয়ে গেল এবং তাকে নিজের দুনিয়া ধ্বংস হতে দেখতে লাগল। সে কাঁদতে কাঁদতে তার কাছে মিনতি করল যে সে যেন এমনটা না করে, কারণ তার বাবা টাকার অভাবে মারা যাবে। রিয়া নিজের আত্মসম্মান ভুলে গিয়ে তার পা জড়িয়ে ধরল এবং ক্রমাগত ভিক্ষা চাইতে লাগল যেন সে তাকে বাড়ি থেকে বের না করে দেয়। কিন্তু তার হৃদয় পুরোপুরি পাথরের মতো ছিল এবং তার কান্নার কোনো প্রভাবই তার ওপর পড়ছিল না। সে খুব রাগ এবং ঘৃণার সাথে রিয়াকে এক জোরদার ধাক্কা দিল, যার ফলে সে দূরে গিয়ে মেঝেতে খুব খারাপভাবে পড়ে গেল। মেঝেতে পড়ার কারণে রিয়ার মাথায় গভীর চোট লাগল এবং সেখান থেকে রক্ত বইতে শুরু করল। সে জোরে চিৎকার করে নিজের রক্ষীদের ডাকল এবং তাদের এক খুব কড়া নির্দেশ দিল যে এই নারীকে এখান থেকে ছুঁড়ে ফেলা হোক। তারা রিয়াকে দুই দিক থেকে খুব নিষ্ঠুরভাবে ধরে নিল। তারা রিয়াকে এক নির্জীব বস্তুর মতো পুরোপুরি টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যেতে লাগল। আবহাওয়া খুব খারাপ হয়ে গিয়েছিল এবং আকাশ থেকে খুব জোরে বৃষ্টি পড়ছিল। তারা কোনো ধরনের মায়া না দেখিয়ে রিয়াকে সেই বৃষ্টি এবং কাদায় ভরা রাস্তায় খুব জোরে ছুঁড়ে ফেলে গেল। রিয়া পুরোপুরি সেই কাঁদায় গিয়ে পড়ল। তার পেছনেই সেই বড় প্রাসাদের দরজা খুব জোরদার শব্দের সাথে চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। ভেতরে এখনও মানুষের হাসি এবং গান বাজার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল, যেন কারোরই কোনো পরোয়া নেই। রিয়া এই ভয়ঙ্কর শীতে পুরোপুরি কাঁপছিল এবং তার মাথা গোজার জন্য কোনো জায়গায় ছিল না। সে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। কাঁদায় পড়ে থাকা রিয়া ডুকরে ডুকরে কাঁদতে লাগল এবং তার চোখ থেকে ঝরে পড়া জল বৃষ্টির সাথে পুরোপুরি মিশে গেল। বৃষ্টির জল তার কপাল থেকে ঝরে পড়া রক্তকে ধুয়ে দিচ্ছিল। তার মনে সেই সব কথা এবং সেই ১৪৫টি গ্লাস পরিষ্কার করার দৃশ্য বারবার কোনো স্বপ্নের মতো ক্রমাগত ভেসে আসছিল, যা সে কখনো ভুলতে পারত না। কিছুক্ষণ খুব খারাপভাবে কাঁদার পর রিয়ার কান্না থেমে গেল এবং তার ভেতর এক খুব অদ্ভুত পরিবর্তন এলো। তার চোখে উপস্থিত ভয় এবং অসহায়ত্ব কোথাও হারিয়ে গেল এবং তার জায়গায় এক খুব গভীর রাগ পুরোপুরি জায়গা করে নিল। সেই মুহূর্তে সে রিয়া মরে গিয়েছিল, যে প্রতিটি অপমানকে খুব সহজে সহ্য করত। এখন তার ভেতর এক নতুন আগুন জ্বলছিল। রিয়া নিজের দুই হাত মাটিতে রাখল এবং খুব সাহসের সাথে নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল। তার কাপড়ে লেগে থাকা কাঁদা জলের সাথে ঝরে পড়ছিল, কিন্তু সে তার কাপড়ের কোনো পরোয়া করল না। সে নিজের দৃষ্টি ওপরে তুলল এবং সেই খুব বড় প্রাসাদের দিকে তাকাল, যা আলোতে ঝলমল করছিল। তার চোখে এখন কোনো ভয় ছিল না, বরং শুধু প্রতিশোধের আগুন ছিল। রিয়া নিজের দুই ঠোঁট খুব জোরে কামড়াল এবং নিজের ভেতর থেকে এক খুব দৃঢ় প্রতিজ্ঞা করল। সে খুব দৃঢ় কণ্ঠে বলল যে আজ আমার যে অপমান করা হয়েছে তার খুব বড় মূল্য চোকাতে হবে। নিজের যে সম্পদ এবং ক্ষমতার অহংকারে আজ আমাকে একজন চাকরানী ভেবে অপমান করেছ, আমি সেটাকেই পুরোপুরি ধ্বংস করে দেব। আমি তোমার থেকে সব কিছু চিরকালের জন্য কেড়ে নেব। রিয়া নিজের মুঠি শক্ত করে ধরল এবং আকাশের দিকে খুব আত্মবিশ্বাসের সাথে নিজেকে এই চূড়ান্ত এবং সবচেয়ে বড় কথা দিল, যা তার জীবন বদলে দেবে। সে বলল যে আমি এই সঙ্গীত জগতের সবচেয়ে বড় রানী হয়ে উঠব এবং তোমাকে পুরোপুরি ধ্বংস করে দেব। আজ আমি ১৪৫টি গ্লাস পরিষ্কার করেছি, আর একদিন আমি পুরো জগৎকে আমার পায়ের তলায় লুটিয়ে পড়তে বাধ্য করব। এটা আমার তোমার কাছে সবচেয়ে বড় প্রতিজ্ঞা। রিয়া জানত যে শুধু রাগ করলে বা কাঁদলে তার এই লক্ষ্য কখনো পূরণ হতে পারে না, বরং তার জন্য এক খুব বড় পরিকল্পনার প্রয়োজন। তার শত্রু কোনো সাধারণ মানুষ ছিল না, বরং সে একজন খুব ক্ষমতাবান মানুষ ছিল। রিয়া এটা বুঝল যে তাকে হারানোর জন্য দাবা খেলার একজন খুব চতুর খেলোয়াড়ের মতো প্রতিটি চাল খুব ভেবেচিন্তে চলতে হবে। সে শেষবারের মতো সেই আলোয় ভরা প্রাসাদের দিকে তার ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকাল এবং তারপর চিরকালের জন্য সেখান থেকে নিজের মুখ ফিরিয়ে নিল। রিয়া নিজের পা সেই অন্ধকার এবং লম্বা রাস্তার দিকে বাড়িয়ে দিল। আজকের রাত তার জন্য এক খুব খারাপ অন্ত নিয়ে এসেছিল, কিন্তু এর সাথেই এটি তার এক খুব নতুন সূচনারও কারণ হতে চলেছিল। রাস্তায় চলতে চলতে রিয়া খুব গভীরভাবে চিন্তা করতে শুরু করেছিল
এবং সে তার আগামী কালের জন্য অনেক পরিকল্পনা তৈরিতে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছিল। সে জানত যে সবার প্রথমে তাকে নিজের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং তারপর নিজের বাবাকে কোনো নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এরপরই সে তার আসল কাজ শুরু করবে। যেমন যেমন সময় পার হয়ে যাচ্ছিল তেমন তেমন সেই অন্ধকারের গভীরতাও এখন কিছুটা কম হতে শুরু করেছিল। আকাশের এক কোণে খুব হালকা আলো দেখা যেতে লাগল, যা রিয়ার জীবনে আসতে চলা এক নতুন অধ্যায়ের সংকেত দিচ্ছিল। সে ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং তার প্রতিটি পা তাকে তার সবচেয়ে বড় গন্তব্য এবং প্রতিশোধের দিকে নিয়ে যাচ্ছিল। রিয়া জানত যে তার সাম্রাজ্য পুরোপুরি অহংকার এবং দুর্নীতির ভিতের উপর দাঁড়িয়ে আছে, যাকে সহজেই ভাঙা যেতে পারে। তাকে সবার প্রথমে সেই মানুষগুলোকে খুঁজতে হবে যাদের সে নিজের ক্ষমতার নেশায় খুব খারাপভাবে ধ্বংস করেছে এবং যাদের মনে তার প্রতি গভীর ঘৃণা উপস্থিত রয়েছে। সে সেই সমস্ত মানুষদের এক করে এক খুব বড় এবং অপরাজেয় সৈন্যবাহিনী তৈরি করবে, যা এই জালিমের চিরকালের জন্য পুরোপুরি বিনাশ করে দেবে। সে আকাশের দিকে তাকাল এবং এক খুব অদ্ভুত হাসি তার ঠোঁটে ভেসে উঠল। আজকের এই রাতে সে নিজেরই ধ্বংসের এক খুব বড় এবং মজবুত গল্প নিজের হাতে লিখে দিয়েছিল, যার পরিণাম খুব ভয়ঙ্কর হতে চলেছিল। রিয়া এখন আর অসহায় নারী ছিল না, বরং সে এক জ্বলন্ত আগুনে পরিণত হয়েছিল, যা খুব তাড়াতাড়ি পুরো সঙ্গীত জগৎকে জ্বালিয়ে দিতে চলেছিল। সে ক্রমাগত কয়েক ঘণ্টা ধরে সেই রাস্তায় চলতে লাগল, যতক্ষণ না সে এক খুব পুরনো এবং ভাঙাচোরা বাস স্টপ দেখতে পেল। সে সেই বাস স্টপের ভেতরে গেল এবং সেখানে উপস্থিত এক বেঞ্চের ওপর বসে পড়ল, যাতে সে কিছুটা বিশ্রাম নিতে পারে। সকালের আলো পুরোপুরি ফুটতে শুরু করেছিল এবং আকাশে সূর্যের নতুন কিরণ ছড়াতে শুরু করেছিল। রিয়া এক খুব গভীর দীর্ঘশ্বাস নিল এবং এক খুব নতুন শক্তির সাথে সেখান থেকে উঠে দাঁড়াল। এই নতুন সকাল তার জন্য শুধু একটি সাধারণ দিন ছিল না, বরং এটি তার প্রতিশোধের প্রথম দিন ছিল। রিয়া সবচেয়ে প্রথমে নিজের বাবাকে একটি ছোট এবং সস্তা হাসপাতালে ভর্তি করল, যেখানে সে নিজের জমানো টাকা দিয়ে তার চিকিৎসা করাতে পারত। এরপর রিয়া সঙ্গীত জগতের এক খুব বড় রেকর্ডিং স্টুডিওতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ পুরোপুরিভাবে স্বীকার করে নিল। যে নারী কখনো এর সবচেয়ে বড় প্রাসাদের রানী ছিল, সে এখন নিজের হাতে ঝাড়ু এবং পোছা নিয়ে মেঝে পরিষ্কার করছিল। কিন্তু তার চোখে এখনও এক গভীর জেদ উপস্থিত ছিল। কাজ করতে করতে রিয়ার মাথা এক কম্পিউটারের মতো প্রতিটি জিনিস তীক্ষ্ণভাবে লক্ষ্য করছিল। সে গানের সেটে হওয়া প্রতিটি ঘটনা মনোযোগ দিয়ে দেখত এবং প্রযোজক ও সঙ্গীতকারদের প্রতিটি কথা শুনত। রিয়া খুব তাড়াতাড়ি এটা অনুভব করল যে তার নিষ্ঠুরতার শিকার শুধু সে একাই নয়, বরং এমন আরও অনেক মানুষ আছে। এই বিশাল সঙ্গীত ইন্ডাস্ট্রিতে এমন অনেক যোগ্য মানুষ উপস্থিত ছিল, যাদের স্বপ্ন সে নিজের টাকার অহংকারে ধ্বংস করে দিয়েছিল। একদিন স্টুডিওর এক কোণে রিয়ার দেখা এক খুব প্রতিভাবান কিন্তু ভেঙে পড়া গীতিকারের সাথে হল। সে তার সবচেয়ে সুন্দর গান চুরি করে তাকে পুরোপুরি পথে বসিয়ে দিয়েছিল। এখন সে পুরোপুরিভাবে নিজের জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। রিয়া তার কাছে গেল এবং আত্মবিশ্বাসের সাথে তার সাথে কথা বলতে শুরু করল। সে তাকে বোঝাল যে এভাবে হেরে যাওয়া সবচেয়ে বড় বোকামি। রিয়ার সেই শক্তিশালী কথাগুলো তার হৃদয়ে আশার এক নতুন কিরণ জাগিয়ে তুলল। এরপর রিয়া তার সাথে মিলে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের এক করা শুরু করে দিল, যারা তাকে ঘৃণা করত। রিয়া খুব যত্ন সহকারে এক মজবুত দল তৈরি করতে লাগল। রিয়া নিজের এই নতুন দলের সাথে স্টুডিওর এক গোপন জায়গায় বৈঠক করতে লাগল। সেখানে তারা সবাই মিলে তার সেই বড় সাম্রাজ্যের প্রতিটি দুর্বলতা নিয়ে আলোচনা করত এবং পরিকল্পনা বানাত। রিয়া এক নতুন সাম্রাজ্যের ভিত খুব শক্তভাবে তৈরি করছিল। রিয়া নিজের দলের সাথে মিলে অনেকগুলো চমৎকার গানের এক ভাণ্ডার তৈরি করে নিল। সে জানত যে শ্রোতারা এখন পুরনো একঘেয়ে গান শুনে বিরক্ত হয়ে গেছে এবং নতুন কিছু চায়। শুধু গান দিয়ে কাজ হবে না জেনে রিয়া তার কোম্পানির কিছু কর্মচারীদের সাথেও গোপনে যোগাযোগ শুরু করে দিল। সে তাদের কাছ থেকে তার সমস্ত দুর্নীতি এবং কেলেঙ্কারির গুরুত্বপূর্ণ তথ্য খুব সাবধানে জোগাড় করতে শুরু করল। তার সাম্রাজ্য বাইরে থেকে যত মজবুত দেখাচ্ছিল, ভেতর থেকে তা ততটাই ভাপা ছিল। দিনে মেঝে পরিষ্কার করা এবং রাতে নিজের পরিকল্পনা বানানো মোটেও সহজ ছিল না। রিয়াকে অনেকবার অপমানও সহ্য করতে হতো এবং তার শরীরে ক্লান্তি থাকত, কিন্তু সে কখনো হার মানার কথা ভাবল না।
যখনই তার সেই পুরনো জীবনের কথা মনে পড়ত, তার সেই ১৪৫টি গ্লাস পরিষ্কার করা দৃশ্য মনে পড়ত, যা তার রাগকে আরও বাড়িয়ে দিত। রিয়া প্রায়ই সেই হাসপাতালে গিয়ে নিজের বাবার হাত ধরে থাকত। সে মনে মনে প্রতিজ্ঞা করত যে একদিন সে সেই সব মানুষদের থেকে বদলা নেবে। কয়েক মাসের কড়া পরিশ্রমের পর রিয়া এবং তার দল মিলে এক নতুন কোম্পানি তৈরির সিদ্ধান্ত নিল। তারা এই কোম্পানির নাম রাখল উদয়, কারণ এটি এমন এক আলো যা অন্ধকার থেকে নতুন করে জেগে ওঠে। এটি রিয়া নিজের জীবনেরই প্রতীক ছিল, কিন্তু নতুন কোম্পানি শুরু করার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যা রিয়া বা তার দলের কাছে ছিল না। রিয়া অনেক ছোট বড় বিনিয়োগকারীদের সাথে দেখা করতে শুরু করল, কিন্তু তার ভয়ে কেউ সাহায্য করতে রাজি হচ্ছিল না। সবাই জানত তার বিরুদ্ধে যাওয়ার মানে নিজেদের বিপদ ডেকে আনা। বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর রিয়া এক বড় ঝুঁকি নিল এবং এক বড় বিনিয়োগকারীর কাছে পৌঁছাল। এই মানুষটিও একসময় তার দ্বারা প্রতারিত হয়েছিল। রিয়া পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তার সামনে নিজের গল্প এবং পরিকল্পনা রাখল। সে রিয়ার চোখে থাকা প্রতিশোধের আগুন দেখতে পেল। অনেক আলোচনার পর সে রিয়ার কোম্পানি উদয়ে টাকা লাগানোর এক বড় সিদ্ধান্ত নিয়ে নিল। টাকা পেতেই রিয়া তার দনির সাথে পূর্ণ উৎসাহে নিজেদের প্রথম অ্যালবামের কাজ শুরু করে দিল। তারা অত্যন্ত গোপনে কাজ করছিল, যাতে কেউ টের না পায়। রিয়া কোনো বড় তারকাকে না নিয়ে নতুন প্রতিভাবান শিল্পীদের সুযোগ দিল। সে দিন-রাত এক করে অ্যালবামটিকে একটি মাস্টারপিসে পরিণত করতে চাইল। অন্যদিকে সেই ক্রূর শত্রু নিজের প্রাসাদে বসে ক্ষমতার নেশায় ডুবেছিল। তার কোনো ধারণাই ছিল না যে যেই অসহায় নারীকে সে গ্লাসের মতো ছুঁড়ে ফেলেছিল, সে এখন তার মৃত্যু হয়ে ফিরে আসছে। সে নিজের একটি বড় বাজেটের অ্যালবাম তৈরি করছিল। রিয়া গুপ্তচর মারফত খবর পেল যে তার অ্যালবাম কবে মুক্তি পাবে। সে একটি মাস্টার স্ট্রোক দিয়ে নিজের অ্যালবামটিকেও ঠিক সেই দিনেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু এর চেয়ে বড় জবাব আর কিছু হতে পারত না। রিয়া প্রচারের জন্য নতুন পথ বেছে নিল। সে সরাসরি সাধারণ মানুষের মনে জায়গা করার চেষ্টা করল। পুরো ইন্ডাস্ট্রিতে উদয় কোম্পানির কথা ছড়িয়ে পড়ল। যখন তার কাছে খবর পৌঁছাল যে একটি নতুন কোম্পানি একই দিনে অ্যালবাম রিলিজ করে তাকে টেক্কা দিতে চাইছে, তখন সে জোরে হাসল এবং তাদের নিয়ে মজা করল। সে অহংকারে অন্ধ হয়ে তার লোকদের নির্দেশ দিল যে এই নতুন কোম্পানির কোনো পরোয়া না করতে। সে ভাবতেও পারেনি যে তার এই অবহেলাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। যেমন যেমন 2 অ্যালবামের মুক্তির দিন কাছে আসছিল, রিয়ার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। তার পুরো দল এই একদিনের জন্য নিজেদের জীবনের সবটুকু দিয়ে দিয়েছিল। রিয়া নিজের সেই পুরনো কাপড় পরিবর্তন করে পরিষ্কার কাপড় পরল এবং তার চোখে এক নতুন তেজ ভরে নিল। সে এখন শুধু একজন নারী ছিল না, সে এক সেনাবাহিনীর সেনাপতি হয়ে উঠেছিল। সে তার দলকে বলল যে আজ আমাদের এতদিনের কষ্টের ফল পাওয়ার দিন, আমরা তার অহংকারের শিকড় উপড়ে ফেলব। সেই দিন সে তার অ্যালবামের এক বড় প্রিমিয়ারের আয়োজন করল, যেখানে সমস্ত বড় বড় মিডিয়া এবং তারকাদের ডাকা হল। সে খুব অহংকারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসছিল। তার বিশ্বাস ছিল যে পরের দিন সব খবরের কাগজে শুধু তারই সাফল্যের কথা লেখা থাকবে। অন্যদিকে রিয়া এবং তার দল নিজেদের প্রথম অ্যালবামটিকে খুব সাধারণ শ্রোতাদের মাঝে মুক্তি দিল। সেখানে কোনো মিডিয়া ছিল না, শুধু সত্যিকারের শ্রোতা ছিল। পরের দিন সকালে পুরো সঙ্গীত জগতে এক বড় ঝড় উঠল। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত তার অ্যালবামটি চার্টে পুরোপুরি ফ্লপ প্রমাণিত হল। শ্রোতারা সেটিকে ছুঁড়ে ফেলল। আর অন্যদিকে উদয় কোম্পানির ছোট্ট অ্যালবামটি তার অসাধারণ গানের জোরে পুরো দেশের মানুষের মন জয় করে নিল। নিজের এই শোচনীয় পরাজয়ের খবর শুনে সে রাগে পাগল হয়ে গেল। সে রাগে নিজের গ্লাস ছুঁড়ে মারল। তার বিশ্বাসই হচ্ছিল না যে এক আনকোড়া কোম্পানি তাকে এক ধাক্কায় এত বড় হার উপহার দিল। অন্যদিকে রিয়া এবং তার দল নিজেদের প্রথম বড় জয় উদযাপন করছিল। কিন্তু রিয়ার মুখে কোনো হাসি ছিল না, কারণ সে জানত যে এটা তো শুধু শুরু। রিয়া তার দলকে বলল যে আমাদের এইটুকুতে থামলে চলবে না, বরং আমাদের পরবর্তী সবচেয়ে বড় লক্ষ্যের দিকে এগোতে হবে। সে তাদের এক খুব বড় আন্তর্জাতিক চুক্তির কথা জানাল, যা তার কোম্পানির জীবনরেখা ছিল। যদি এই চুক্তি হাতছাড়া হয়ে যায়, তবে তার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিদেশি কোম্পানির বড় কর্মকর্তারা সেই চুক্তিতে স্বাক্ষর করার জন্য আসতে চলেছিল। রিয়া নিজের বুদ্ধির জোরে এই চুক্তিটিকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে ফেলেছিল। সে বাজারে কিছু খবর ছড়িয়ে দিল যে তার কোম্পানি বড় আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই খবরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হল। সবাই তাকে ফোন করে নিজেদের টাকার হিসাব চাইতে লাগল। সে যখন তাদের আশ্বস্ত করতে ব্যস্ত ছিল, তখন সেই বিদেশি অতিথিরা বিমানবন্দরে এসে পৌঁছাল। রিয়ার লোকেরা তার লোকদের আগেই বোকা বানিয়ে অতিথিদের অন্য একটি স্থানে নিয়ে গেল।
সেখানে রিয়া খুব আত্মবিশ্বাসের সাথে নিজের উদয় কোম্পানির উপস্থাপনা তাদের সামনে রাখল। সে প্রমাণ সহকারে দেখালো যে তার কোম্পানি এখন দুর্নীতিতে ডুবে আছে এবং তাদের সাথে কাজ করা কতটা ঝুঁকিপূর্ণ। সে নিজের নতুন অ্যালবামের সাফল্যের পরিসংখ্যানও দেখালো এবং বলল যে আমরাই ভবিষ্যৎ। রিয়ার এই উপস্থাপনায় তারা এতটাই প্রভাবিত হল যে তারা নিজেদের সিদ্ধান্ত বদলে নিল। যখন সে জানতে পারল যে বিদেশি অতিথিরা নিখোঁজ, সে রাগে অন্ধ হয়ে তার গুন্ডাদের নির্দেশ দিল তাদের খুঁজে বের করতে। পরদিন সকালে পুরো ইন্ডাস্ট্রিতে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ল যে বিদেশি কোম্পানিটি তার সাথে চুক্তি বাতিল করে রিয়ার উদয় কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এটি তার মুখে এক খুব বড় এবং কড়া থাপ্পড় ছিল। মিডিয়া এবার তার সমালোচনা করতে শুরু করল এবং তাকে এক পরাজিত মানুষ হিসেবে প্রমাণ করল। কাল পর্যন্ত যারা তার পেছনে ঘুরত, আজ তারাই তার সমালোচনা করছিল। তার রাগ আকাশ ছুঁয়ে ফেলল এবং সে উদয় কোম্পানির মালিককে খুঁজে বের করতে সেরা গুপ্তচরদের কাজে লাগাল। কিন্তু রিয়া খুব চালাকির সাথে কাগজের এমন জাল বুনেছিল যে তার আসল পরিচয় কেউ জানতে পারছিল না। রিয়া এবার তার কোম্পানির সেরা কর্মচারীদের নিজের কোম্পানিতে বেশি বেতনের প্রস্তাব দিয়ে নিয়ে আসতে শুরু করল। খুব কম সময়ের মধ্যে তার কোম্পানির অনেক বড় বড় কর্মকর্তা তাকে ছেড়ে চলে গেল। এর ফলে তার সাম্রাজ্য ভেতর থেকে পুরোপুরি ফাঁপা হয়ে পড়ল এবং তাকে প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান সামলাতে হচ্ছিল। এত সব সাফল্যের মাঝে রিয়া একদিন হাসপাতালে নিজের বাবার সাথে দেখা করতে গেল। রিয়ার দেওয়া সেরা চিকিৎসার কারণে তার বাবার অবস্থার অনেক উন্নতি হচ্ছিল। বাবার হাসি মুখ দেখে রিয়ার মন ভরে গেল। বাবার হাত ধরে তার আবার সেই ১৪৫টি গ্লাস পরিষ্কার করার অপমানের কথা মনে পড়ল। সে জানত যে এই যুদ্ধ এখনও শেষ হয়নি। রিয়া খুব দৃঢ় কণ্ঠে বলল যে এই লড়াই এখনও শেষ হয়নি। যখন পর্যন্ত তার অহংকার মাটির সাথে মিশে না যায়, এই লড়াই চলতেই থাকবে। পার্ট 3। সে এটা করতে যাচ্ছিল। সে তার পুরো টিমকে একসাথে নিয়ে তাদের চোখে চোখ রেখে দারুণ আত্মবিশ্বাসের সাথে বলল যে আজকের দিনটি আমাদের বহু বছরের অপেক্ষার ফল। রিয়া দৃঢ় কণ্ঠে বলল যে আমরা তার শিকড় পুরোপুরি উপড়ে ফেলেছি এবং আজ আমরা তাকে হারিয়ে দেব। এটা কেবল কোনো সঙ্গীতের লড়াই ছিল না, বরং এটা সেই সমস্ত অত্যাচারিত মানুষদের জন্য একটা বড় জবাব ছিল যাদের সে নিজের পায়ের তলায় পিষে দিয়েছিল। সেই দিনই সম্রাট তার অ্যালবামের এক বড় প্রিমিয়ারের আয়োজন করল, যেখানে সে দেশের সবচেয়ে বড় তারকা এবং মিডিয়াকে ডেকেছিল। সে স্যুট পরে সেজেগুজে রেড কার্পেটে হাঁটছিল এবং ক্যামেরার সামনে নিজের সেই অহংকারী হাসি পুরোপুরি প্রদর্শন করছিল। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আগামীকালের সমস্ত খবরের কাগজ শুধু তার এই বড় সাফল্যের গল্পে পুরোপুরি ভরে উঠবে এবং সবাই তার প্রশংসা করবে। অন্যদিকে রিয়া এবং তার টিম তাদের অ্যালবামটিকে খুব সাধারণ উপায়ে কিছু প্ল্যাটফর্মে মুক্তি দিয়েছিল। সেখানে কোনো চাকচিক্য বা বড় মিডিয়া ছিল না, বরং সেখানে শুধু সেই সাধারণ শ্রোতারাই ছিল যারা একটি চমৎকার গানের অপেক্ষায় ছিল। রিয়া এক কোণায় দাঁড়িয়ে শ্রোতাদের সেই প্রতিক্রিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যা তার পুরো জীবন বদলে দিতে চলেছিল। পরের দিন সূর্য উঠতেই পুরো সঙ্গীত জগতে এক বিশাল ঝড় এলো, যা সবাইকে চমকে দিল। কোটি কোটি টাকা দিয়ে তৈরি সম্রাটের অ্যালবাম চার্টে চূড়ান্তভাবে ফ্লপ প্রমাণিত হল, যা শ্রোতারা প্রত্যাখ্যান করল। অন্যদিকে উদয় কোম্পানির সেই সাধারণ অ্যালবাম তার অসাধারণ গানের জোরে সারা দেশের মানুষের মন পুরোপুরি জয় করে নিল। নিজের এই ভয়াবহ পরাজয়ে সম্রাট রাগে পুরোপুরি পাগল হয়ে গেল। সে রাগে একটি কাঁচের গ্লাস দেয়ালে সজোরে ছুঁড়ে মারল, যার ফলে হাজার হাজার ছোট ছোট টুকরো পুরো ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল। তার মাথাতেই আসছিল না যে কিভাবে এক অচেনা এবং সাধারণ কোম্পানি তার এত বড় সাম্রাজ্যকে এক ধাক্কায় এত বাজেভাবে হারিয়ে দিল। অন্যদিকে রিয়া ও তার পুরো টিম তাদের এই প্রথম এবং বড় সাফল্য খুব আনন্দের সাথে উদযাপন করছিল এবং সেই যোগ্য মানুষদের চোখে আনন্দের জল ছিল, কারণ বহু বছর পর তারা সেটাই পেয়েছিল যার তারা হকদার ছিল। কিন্তু রিয়ার মুখে কোনো স্বস্তির ছাপ ছিল না, কারণ সে জানত যে এটা তো তাদের প্রতিশোধের কেবল শুরু মাত্র। রিয়া তার টিমকে সতর্ক করে বলল যে আমাদের এই ছোট জয়ে মেতে উঠলে চলবে না, বরং আমাদের পরবর্তী এবং সবচেয়ে বড় লক্ষ্যের দিকে খুব সাবধানে এগোতে হবে। সে তার টিমকে সম্রাটের একটি বড় এবং গুরুত্বপূর্ণ চুক্তির ব্যাপারে বিস্তারিত জানাল, যা তার কোম্পানির লাইফলাইন ছিল। সম্রাটের হাত থেকে এই মূল্যবান চুক্তি বেরিয়ে গেলে তার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এটি একটি অনেক বড় চুক্তি ছিল, যা সম্রাট কয়েক মাস ধরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। এই চুক্তি পেলে সম্রাটের কোম্পানি বিশ্ববাজারে নিজেদের আধিপত্য স্থাপন করতে পারত। কোম্পানির বড় ক্লায়েন্টরা পরের দিনই আসছিল চূড়ান্ত চুক্তি সাইন করার জন্য।
রিয়া তার অসাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে এই বড় চুক্তিটি ছিনিয়ে নেওয়ার জন্য নিখুঁত পরিকল্পনা করল। সে বাজারে রটিয়ে দিল যে সম্রাটের কোম্পানি এখন গভীর আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। রিয়ার এই চাল পুরো শেয়ার বাজারে এক বিশাল বড় ভয়ের সৃষ্টি করল। খুব শীঘ্রই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং সম্রাটের বড় বড় বিনিয়োগকারীদের মনে আতঙ্ক তৈরি হল। তারা সবাই ঘাবড়ে গিয়ে সম্রাটকে ক্রমাগত ফোন করতে লাগল এবং তাদের বিনিয়োগ করা কোটি কোটি টাকা নিয়ে প্রশ্ন করতে লাগল, যার উত্তর দেওয়া সম্রাটের পক্ষে কঠিন হয়ে পড়েছিল। সম্রাট তাদের বোঝানোর চেষ্টা করছিল যে তার কোম্পানি সুরক্ষিত। বিদেশি অতিথিরা যখন বিমানবন্দরে নামল, সম্রাটের লোক তাদের স্বাগত জানানোর জন্য আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। কিন্তু রিয়া তার বুদ্ধির জোরে সম্রাটের লোকদের ধোঁকা দিয়ে সেই অতিথিদের নিজের একটি জায়গায় নিয়ে গেল এবং সম্রাটের লোকেরা বিমানবন্দরে পাগলের মতো তাদের খুঁজতে লাগল। সেই জায়গায় রিয়া খুব আত্মবিশ্বাসের সাথে সেই আধিকারিকদের সামনে তার নতুন উদয় কোম্পানির প্রেজেন্টেশন রাখল। সে খুব শক্তিশালী প্রমাণ দিয়ে তাদের বুঝিয়ে দিল যে সম্রাটের কোম্পানি এখন পুরোপুরি ডুবতে বসেছে, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। রিয়ার কথায় তারা অত্যন্ত প্রভাবিত হল। নিজের দাবি প্রমাণ করার জন্য রিয়া তার নতুন সফল অ্যালবামের পরিসংখ্যান দেখাল। সে বলল যে আমাদের এই নতুন কোম্পানি আগামীকালের ভবিষ্যৎ, আর সম্রাটের কোম্পানি কেবল ডুবন্ত জাহাজ। রিয়ার কথায় তারা সিদ্ধান্ত বদলে ফেলল। অন্যদিকে সম্রাট যখন খবর পেল যে তার বিশেষ অতিথিরা বিমানবন্দর থেকে গায়েব হয়ে গিয়েছে, সে রাগে আগুন হয়ে গেল। সে তার গুন্ডাদের আদেশ দিল পুরো শহর তন্ন তন্ন করে খুঁজতে। সম্রাটের মনে হতে লাগল যে কেউ একজন পিছন থেকে তার উপর বড় আঘাত করছে। সে তার অফিসে চিন্তিত হয়ে পায়চারি করছিল, কারণ সে কিছুই বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল যেন সে এক অদৃশ্য শত্রুর সাথে লড়ছে, যাকে সে দেখতে বা ছুঁতে পারছে না। এই অজানা ভয় সম্রাটের মনে প্রথমবারের মতো বাসা বাঁধিল। পরের দিনই খবরের কাগজে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ল যে বিদেশি ক্লায়েন্টরা সম্রাটের সাথে চুক্তি বাতিল করে রিয়ার উদয় কোম্পানির সাথে চুক্তি সই করেছে। এই ঘটনা সম্রাটের গালে এক বিশাল বড় চড় ছিল। এই খবর ছড়াতেই পুরো মিডিয়া সম্রাটের কড়া সমালোচনা করতে শুরু করল। গতকাল পর্যন্ত যারা সম্রাটের পিছনে ঘুরত, তারা আজ তাকে নিয়ে উপহাস করছিল। নিজের এই বিশাল অপমানে সম্রাটের রাগ সপ্তম স্বর্গে পৌঁছাল এবং সে তার সমস্ত টাকা উদয় কোম্পানির মালিককে ধ্বংস করার কাজে লাগিয়ে দিল। সে শহরের সেরা গুপ্তচরদের কাজে লাগাল এই অচেনা শত্রুকে খুঁজে বের করতে। রিয়া ভালো করেই জানত যে সম্রাট এখন আহত বাঘের মতো চারপাশ থেকে হামলা করবে। তাই সে তার নতুন কোম্পানির আইনি কাগজপত্র এমনভাবে তৈরি করেছিল যে কেউ সহজে তার কাছে পৌঁছাতে পারত না। সে অনেকগুলো ভুয়া কোম্পানির জাল বিছিয়ে রেখেছিল। সম্রাটের লোকেরা যখনই কোনো সূত্র পেত, তারা এক কানাগলিতে দিয়ে ফেঁসে যেত। মনে হচ্ছিল যেন উদয় কোম্পানি শূন্য থেকে তৈরি হয়েছে। দিন যাওয়ার সাথে সাথে সম্রাটের রাগ বেড়েই চলছিল। রিয়া এবার সম্রাটের কোম্পানির সেরা কর্মীদের নিজের কোম্পানিতে চাকরি দেওয়া শুরু করল। সম্রাটের ক্রূর আচরণে অতিষ্ঠ হয়ে অনেকেই রিয়ার কোম্পানিতে যোগ দিল। সেরা কর্মীদের হারিয়ে সম্রাটের কোম্পানি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়তে লাগল। তার বড় বড় প্রজেক্ট বন্ধ হয়ে গেল এবং প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান হতে লাগল। একদিন রিয়া তার বাবার সাথে দেখা করতে গেল। রিয়ার টাকায় ভালো চিকিৎসা পেয়ে তার বাবা এখন অনেক সুস্থ হয়ে উঠেছিল। বাবার মুখের হাসি দেখে রিয়ার চোখে জল চলে এলো। বাবার হাত ধরে রিয়ার আবার সেই অপমানের কথা মনে পড়ে গেল। তার সেই ১৪৫টি গ্লাসের কথা মনে পড়ল, যেগুলো সে সবার সামনে হাঁটু গেড়ে কষে পরিষ্কার করেছিল। এই স্মৃতি তার প্রতিশোধের আগুনকে আরও বাড়িয়ে দিল। রিয়ার একজন সহযোগী তাকে বলল, সম্রাটকে এত বড় ক্ষতি করার পর এবার আমাদের থামা উচিত। কিন্তু রিয়া কঠোর গলায় বলল, যতক্ষণ না সম্রাট আমার পায়ের কাছে পড়ে ভিক্ষে চাইছে, আমি থামব না। ক্রমাগত লোকসানের কারণে সম্রাট তার কোম্পানির শেয়ারহোল্ডারদের সাথে মিটিং করল। সবাই তাদের টাকা হারানো নিয়ে শঙ্কিত ছিল। সম্রাট তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেও কেউ তার কথা শুনল না। একজন রেগে গিয়ে বলল, উদয় কোম্পানিকে আটকাতে না পারলে তারা সব শেয়ার তুলে নেবে। এই হুমকিতে সম্রাট ভয় পেয়ে গেল এবং একটা অত্যন্ত জঘন্য সিদ্ধান্ত নিল। সে কিছু কুখ্যাত গুন্ডা ভাড়া করে উদয় কোম্পানির অফিস জ্বালিয়ে দেওয়ার আদেশ দিল। কিন্তু রিয়ার গোয়েন্দা নেটওয়ার্ক এতই শক্তিশালী ছিল যে সে অনেক আগেই এই খবর পেয়ে গিয়েছিল। সে কোনো সময় নষ্ট না করে তার পুরো টিম ও গুরুত্বপূর্ণ কাগজপত্র অন্য এক নিরাপদ অফিসে সরিয়ে নিল। রাতে যখন সম্রাটের গুন্ডারা পেট্রোল ঢেলে পুরনো অফিসে আগুন লাগিয়ে দিল, তখন সেখানে কেউ ছিল না।
পরের দিন খবরের কাগজে নিজের সাফল্যের খবর পড়ে সম্রাট শয়তানের মতো হাসল। তার ধারণা ছিল সে উদয় কোম্পানির নাম নিশানা মুছে দিয়েছে। কিন্তু সম্রাট জানত না যে রিয়া আগে থেকেই অফিসের চারপাশে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। রিয়া সেই ভিডিও মিডিয়া এবং বড় পুলিশ আধিকারিকদের কাছে পাঠিয়ে দিল। সারা দেশে এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল। পুলিশের বড় তদন্ত শুরু হলো এবং সম্রাটের সম্মান পুরোপুরি ধুলোয় মিশে গেল। সম্রাটের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। সম্রাট তখন মরিয়া হয়ে কিছু বড় পুলিশ অফিসারকে ঘুষ দিয়ে উদয় কোম্পানির আসল মালিকের তথ্য বের করল। যখন একটি ফাইলের মাধ্যমে উদয়ের আসল মালিকের নাম তার কাছে এলো, সে অবাক হয়ে গেল। সেই কাগজপত্রে স্পষ্টভাবে রিয়া নাম লেখা ছিল। এই নাম দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন সে নিজের ১৪৫টি গ্লাস রিয়াকে দিয়ে পরিষ্কার করিয়েছিল। রাগ এসে পাগলের মতো অট্টহাসি হাসতে লাগল। সে সিদ্ধান্ত নিল এবার রিয়াকে সে প্রাণে মেরে ফেলবে। সে সমস্ত গুন্ডা ও রাজনৈতিক নেতাদের নির্দেশ দিল উদয় কোম্পানির সমস্ত শুটিং সেটে হামলা করতে। অন্যদিকে রিয়া তার নতুন সুরক্ষিত অফিসে বসে অত্যন্ত শান্ত মনে নিজের পরবর্তী চাল নিয়ে ভাবছিল। তার অফিস এখন এমন জায়গায় ছিল যেখানে সহজে কেউ পৌঁছতে পারত না। রিয়া জানত সম্রাট ঠিক কী করবে। তখনই তার এক কর্মী খুব ভয় পেয়ে দৌড়ে ঘরে এলো। সে কাঁপতে কাঁপতে বলল, সম্রাটের গুন্ডারা আমাদের শুটিং সেটগুলোতে হামলা করেছে এবং আমাদের কর্মীদের প্রাণে মারার হুমকি দিচ্ছে। রিয়ার মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। সে কফিতে চুমুক দিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে বলল, সম্রাট ঠিক সেটাই করছে যেটা আমি চেয়েছিলাম। সে অন্ধর আগে একের পর এক ভুল করেই চলেছে। সে অত্যন্ত ক্ষুব্ধ এবং এক প্রকার দিশেহারা হয়ে পড়েছিল। নিজের লোকেদের এভাবে বিপদে পড়তে দেখে রিয়া তার শক্তিশালী টিমের সাথে একটি বড় জরুরি বৈঠকের আয়োজন করল। সে সেই সমস্ত ভীত শিল্পী ও কলাকৌশলীদের পাশে দাঁড়াল। রিয়া দৃঢ়কণ্ঠে তাদের আশ্বস্ত করল যে সে তাদের পাশে আছে এবং তাদের পারিশ্রমিক ও নিরাপত্তা আরও বাড়িয়ে দেবে। রিয়ার কথায় সবার মনে নতুন করে সাহসের সঞ্চার হল। এই পরিস্থিতি সামলাতে রিয়া এক দারুণ রণকৌশল অবলম্বন করল। সে অনেক আগেই শহরের বেশ কিছু বন্ধ হয়ে থাকা পুরনো গুদাম বা স্টুডিও গোপনে লিজ নিয়ে রেখেছিল। রিয়া তার সমস্ত গানের রেকর্ডিং সেই সুরক্ষিত গুদামগুলোর ভেতরে শুরু করে দিল, যেখানে বাইরের কেউ পৌঁছতে পারত না। সম্রাটের পাঠানো গুন্ডারা পাগলের মতো তাদের খুঁজতে থাকলেও কোনো হদিশ পেল না। যখন সম্রাট খবর পেল যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে এবার তার বিশাল অর্থভাণ্ডারকে নিষ্ঠুরভাবে ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল। সম্রাট কয়েকজন বড় ব্যাংক কর্মকর্তাকে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে একটি বড় জালিয়াতি করল। সে উদয় কোম্পানির সমস্ত বৈধ ব্যাংক অ্যাকাউন্টগুলো পুরোপুরি বন্ধ করে দিল। সম্রাটের ধারণা ছিল লেনদেন বন্ধ হয়ে গেলে টাকার অভাবে রিয়ার কোম্পানি ধ্বংস হয়ে যাবে। কিন্তু রিয়ার পরিকল্পনা সম্রাটের এই চালের চেয়ে অনেক বেশি এগিয়েছিল। সে তার এক বিশ্বস্ত বন্ধুর সাহায্যে আগে থেকেই অন্য কিছু ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছিল এবং তার চুক্তির বড় অঙ্কের টাকা সেখানে সরিয়ে ফেলেছিল। তাই সম্রাটের এই চালে রিয়ার কোম্পানির কোনো ক্ষতিই হল না। রিয়া তার গোপন সূত্র ব্যবহার করে সেই ব্যাংক কর্মকর্তাদের সাথে সম্রাটের ঘুষ আদান প্রদানের প্রমাণ জোগাড় করল এবং তা মিডিয়ার কাছে ফাঁস করে দিল। দেশের সব বড় নিউজ চ্যানেলে সম্রাটের এই দুর্নীতির খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। একটি বিখ্যাত সংবাদপত্রের সম্পাদক সম্রাটের সমস্ত কুকীর্তি ছাপিয়ে দিল। কাকতালীয়ভাবে এই সেই সম্পাদক যাকে সম্রাট কয়েক বছর আগে তার অহংকারের বশবর্তী হয়ে তিলে তিলে বরবাদ করেছিল, আজ সেও সম্রাটের ওপর প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ পেয়ে গেল। পার্ট 12। এই কেলেঙ্কারির পর দেশের বড় বড় তদন্তকারী সংস্থাগুলো সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল। সম্রাটের মান সম্মান পুরোপুরি ধুলোয় মিশে গেল। তার কোম্পানির বড় বিনিয়োগকারীরা তাকে ছেড়ে চলে গেল এবং নিজেদের টাকা ফেরত চাইতে শুরু করল। সম্রাটের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। চারপাশ থেকে কোণঠাসা হয়ে সম্রাট বুঝতে পারল যে তাকে এবার রিয়ার সাথে সরাসরি মোকাবিলা করতে হবে। সে অত্যন্ত রাগের সাথে রিয়াকে একটি বার্তা পাঠাল এবং শহরের এক অভিজাত হোটেলে দেখা করার জন্য ডাকল। সম্রাট তখনও ভাবছিল যে সে টাকা দিয়ে রিয়াকে কিনে নিতে পারবে। রিয়া সম্রাটের সেই চ্যালেঞ্জ গ্রহণ করল এবং সেই হোটেলে গেল। তবে সে আর সেই আগের অসহায় মেয়েটি ছিল না। রিয়া একটি দামি বিজনেস স্যুট পরেছিল এবং তার চোখে মুখে এক অদম্য আত্মবিশ্বাস ও রানীর মতো আভিজাত্য ফুটে উঠেছিল। হোটেলের সেই বিলাসবহুল ঘরে সম্রাট আগে থেকেই রিয়ার জন্য অপেক্ষা করছিল।
রিয়া ঘরে ঢুকতেই সম্রাট তাকে শাসাতে শুরু করল। সে রিয়ার সামনে টাকার একটা বড় ব্যাগ ছুড়ে দিয়ে বলল, এই টাকাগুলো নাও আর তোমার এই উদয় কোম্পানি চিরতরে বন্ধ করে দাও। সম্রাট অহংকার করে বলল যে তার অগাধ সম্পদের সাথে রিয়া কখনো পাল্লা দিতে পারবে না। রিয়া সেই টাকার ব্যাগের দিকে একবারও ফিরে তাকাল না। তার চোখে সম্রাটের জন্য ছিল গভীর ঘৃণা। সে ঠান্ডা ও পা বনায় সম্রাটকে সেই ১৪৫টি গ্লাসের কথা মনে করিয়ে দিল, যা সে কখনো ভোলেনি। রিয়ার কথাগুলো সম্রাটের বুকে তীরের মতো বিঁধিল। রিয়া সম্রাটের খুব কাছে গিয়ে বলল, আমি এই টাকার জন্য এখানে আসিনি। আমি এসেছি তোমার সেই সাম্রাজ্য কেড়ে নিতে, যার উপর ভিত্তি করে তুমি আজ এত অহংকার করছ। আমি তোমাকে রাস্তায় নামিয়ে ছাড়ব এবং আমার পায়ে পড়ে ভিক্ষে করতে বাধ্য করব। রিয়ার এই কথাগুলো শুনে সম্রাটের কপালে দুশ্চিন্তার ঘাম দেখা দিল। সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রিয়াকে মারার জন্য হাত তুলল, কিন্তু রিয়ার সাথে আসা দেহরক্ষীরা সম্রাটকে জাপটে ধরল এবং ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। হোটেলের মেঝেতে সম্রাটকে ওভাবে পড়ে থাকতে দেখে রিয়ার ঠোঁটে বিজয়ের এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সে ঘৃণাভরে সম্রাটের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সম্রাট মেঝেতে পড়ে থেকে প্রথমবারের মতো অনুভব করল যে সে হেরে যাচ্ছে। হোটেল থেকে বেরিয়ে রিয়া সোজা তার গাড়িতে উঠে তার টিমকে ফোন করল এবং চূড়ান্ত আদেশ দিল। সে রিয়ার টিমের শেয়ার বাজার বিশেষজ্ঞদের সম্রাটের কোম্পানির বাকি শেয়ারগুলোর ওপর বড়সড় হামলা করতে বলল। অন্যদিকে সম্রাট বিধ্বস্ত অবস্থায় তার বিশাল বাড়িতে ফিরে এল। আজ সেই বাড়িটি তার কাছে খুব ফাঁকা মনে হচ্ছিল। তার বন্ধু এবং চাটুকাররা সবাই তাকে এই বিপদে একা ফেলে চলে গিয়েছিল। সম্রাট নিজের ঘরে বসে প্রচুর মদ খেতে লাগল। মদের নেশায়ও বারবার রিয়ার সেই কথাগুলো তাকে তাড়া করে ফিরছিল। পরদিন সকালে রিয়া তার অফিসের জানালার কাছে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিল। আজকের দিনটি সম্রাটের সাম্রাজ্যের পতন দেখার দিন। শেয়ার বাজার খুলতেই রিয়ার টিম সম্রাটের কোম্পানির লাখ লাখ শেয়ার বিক্রি করতে শুরু করল, যার ফলে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যে সম্রাটের কোম্পানির শেয়ারের দাম ধুলোয় মিশে গেল। বিনিয়োগকারীরা পাগলের মতো তাদের টাকা ফেরতের জন্য দালালের সাহায্য চাইছিল, কিন্তু সম্রাটের ডুবন্ত কোম্পানির শেয়ার কেউ কিনছিল না। একই সাথে রিয়া সম্রাটের দুর্নীতির সমস্ত অকাট্য প্রমাণ মিডিয়ার কাছে তুলে দিল। সমস্ত টিভি চ্যানেলে সম্রাটের জালিয়াতির খবর প্রচার হতে থাকল। সাধারণ মানুষ রাস্তায় নেমে সম্রাটের কুশপুত্তলিকা দাহ করতে শুরু করল। সম্রাট যখন তার বাড়িতে ঘুম থেকে উঠল, সে দেখল তার সব কিছু শেষ হয়ে গেছে। তার আইনজীবীরা তাকে একের পর এক নোটিশ পাঠাচ্ছিল। সম্রাট রাগে তার ফোনটা দেয়ালে ছুঁড়ে মারল। সে যে সমস্ত নেতাদের ঘুষ দিত, বিপদের দিনে তারাও তার ফোন ধরছিল না। বোর্ড মিটিং ডেকে শেয়ার হোল্ডাররা সম্রাটকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করল। তারা ঘোষণা করল যে সম্রাটের অপরাধের সাথে কোম্পানির কোনো সম্পর্ক নেই। সম্রাট এখন সম্পূর্ণ নিঃস্ব ও অসহায়। ঠিক সেই মুহূর্তে পুলিশের ডজনখানেক গাড়ি সাইরেন বাজিয়ে সম্রাটের বাড়ির সামনে এসে থামল। সম্রাট তার জানালার বাইরে পুলিশের নীল লাল আলো দেখে ভয়ে কাঁপতে লাগল। সে জীবনে এই প্রথম এত অসহায় বোধ করছিল। ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল সেই ১৪৫টি গ্লাসের স্মৃতি এবং সেই অসহায় রিয়ার মুখ, যাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজ সেই অসহায় মেয়েটি এক মহাশক্তিধর নারী হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। রিয়া তার অফিসের বড় চেয়ারে বসে টিভিতে সম্রাটের পতন দেখছিল। তার মুখে এখন এক গভীর প্রশান্তি। সে জানত সে তার অপমানের প্রতিশোধ নিয়েছে। তার টিমের সদস্যরা ঘরে ঢুকে তাকে অভিনন্দন জানাল। তারা বলল, আজ আপনি আমাদের হারানো সম্মান ফিরিয়ে দিয়েছেন। রিয়া মুচকি হেসে বলল, এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সম্রাটের মতো ক্রূর মানুষের এমন শেষ হওয়া আগেই নিশ্চিত ছিল, কারণ অন্যায় কখনো চিরস্থায়ী হয় না। পুলিশের সশস্ত্র বাহিনী সম্রাটের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকল। তারা সম্রাটকে তার শোবার ঘর থেকে গ্রেপ্তার করল। একজন পুলিশ অফিসার সম্রাটের কুকীর্তির দীর্ঘ তালিকা তার সামনে পড়ে শোনাল এবং তার দুই হাতে হাতকড়া পরিয়ে দিল। যে হাত দিয়ে সে একদিন মানুষকে ধ্বংস করত, আজ সেই হাতই লোহার শেকলে বন্দী। পুলিশ সম্রাটকে হ্যাচড়াতে হ্যাচড়াতে তার বাড়ি থেকে বের করে নিয়ে গেল। বাইরে মিডিয়ার ক্যামেরা এবং ক্ষুব্ধ মানুষের ভিড় তাকে ধিক্কার দিচ্ছিল। সম্রাট মাথা নিচু করে সেই ভিড় পার হল। হঠাৎ আকাশ মেঘলা হয়ে ঝুম বৃষ্টি শুরু হল। ঠিক এই বৃষ্টির দিনেই সম্রাট রিয়াকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজ প্রকৃতিও যেন সম্রাটের ওপর প্রতিশোধ নিচ্ছিল। পর্ব ১৮। সম্রাট
বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে পুলিশের গাড়িতে গিয়ে উঠল। তার বিশাল গাড়ি বা বাড়ি আজ কিছুই তার পাশে ছিল না। এটাই ছিল তার গল্পের সবচেয়ে কঠিন সত্যি। রিয়া জানালার বাইরে বৃষ্টি দেখছিল। সে জানত তার জীবনের এক বিশাল লড়াই আজ এক সার্থক গন্তব্যে পৌঁছেছে। রিয়ার টিম সম্রাটের কোম্পানির সমস্ত শেয়ার খুব কম দামে কিনে নিয়েছিল। এখন রিয়া কেবল তার নিজের উদয় কোম্পানির মালিক নয়, বরং সম্রাটের পুরো সঙ্গীত সাম্রাজ্যের একছত্র অধিপতি। সে তার সততা ও পরিশ্রম দিয়ে এক অপরাজেয় প্রাসাদ তৈরি করেছে। বিজয় শেষে রিয়া তার বাবার কাছে গেল। তার বাবার হাতে হাত রেখে সে জানালো যে তাদের পুরনো শত্রু চিরতরে ধ্বংস হয়ে গেছে। তার বাবার চোখের কোণে আনন্দের জল দেখা দিল। রিয়া দৃঢ় কণ্ঠে বলল, বাবা, এখন আমাদের আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সে শপথ নিল যে সে তার এই বিশাল সম্পদ সবসময় অসহায় মানুষের সেবায় ব্যবহার করবে। পুরো সঙ্গীত জগতে এখন কেবল রিয়ার উদয় কোম্পানির নাম শোনা যাচ্ছিল। আর সম্রাট, সে কেবল ইতিহাসের এক কলঙ্কিত চরিত্র হয়ে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হল। রিয়া তার কঠোর পরিশ্রমে এক নতুন ইতিহাস রচনা করল। তবে সে এখন সেই দিনের অপেক্ষায় আছে যখন আদালতের কাঠগড়ায় সম্রাট তার চোখের দিকে তাকিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে। অন্ধকার কারাকক্ষে সম্রাট একটা কম্বল মুড়ি দিয়ে মেঝেতে শুয়েছিল। জেলখানার জানালার ফাঁক দিয়ে আসা সামান্য আলো তাকে তার বর্তমান অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছিল। তার আইনজীবীরা জামিনের চেষ্টা করলেও রিয়া দেওয়া অকাট্য প্রমাণের সামনে তারা অসহায় ছিল। সম্রাট বুঝতে পারল তার মুক্তির কোনো আশা নেই। যে বন্ধুরা একদিন তার চারপাশে ঘুরত তারা আজ কেউ নেই। রিয়ার বিজয় এখন সম্পূর্ণ, আর সম্রাটের পতন চূড়ান্ত। সম্রাটের পালানোর পথ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সে বেশ বুঝতে পেরেছিল যে এখন সে আর নিজেকে আইন ও পুলিশের হাত থেকে বাঁচাতে পারবে না। তাই সে তার জমানো সমস্ত অর্থ আর সম্পদ নিয়ে চিরতরে দেশ ছেড়ে কোনো অজানা দ্বীপে পালিয়ে যাওয়ার চূড়ান্ত পরিকল্পনা করল। সে একটি গোপন ফোনের মাধ্যমে বড় এক দালালের সাথে যোগাযোগ করল, যে জাল পাসপোর্ট বানাতে ও দেশ ত্যাগে সাহায্য করে। সেই দালাল সম্রাটকে শহরের এক নির্জন স্থানে ছদ্মবেশে দেখা করতে ডাকল। সম্রাট নিজের পরিচয় গোপন রাখতে একটি বড় মাফলার দিয়ে মুখ ঢেকে নিল। সে প্রচণ্ড ভয় পাচ্ছিল এবং তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল চারপাশের প্রতিটি মানুষই যেন রিয়ার কোনো গোপন চোর। এদিকে রিয়া তার অফিসে বসে সম্রাটের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রাখছিল। সে তার আইটি টিমকে সম্রাটের সমস্ত লুকানো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নজরদারি করার কড়া নির্দেশ দিয়েছিল। রিয়া নিশ্চিত ছিল যে সম্রাট বিদেশে পালানোর চেষ্টা করবেই। হঠাৎ রিয়ার টিমের হ্যাকার এক সদস্য চিৎকার করে উঠল। সে একটি বিদেশি অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে, যেখানে সম্রাট কোটি কোটি টাকা ট্রান্সফার করার চেষ্টা করছিল। এই তথ্যের মাধ্যমে জানা গেল যে সম্রাট একটি চার্টার্ড প্লেনে দেশ ছাড়ার মতলব করছে। রিয়ার ঠোঁটে বিজয়ের হাসি ফুটে উঠল। সে সময় নষ্ট না করে পুলিশের বড় কর্তাদের ফোন করে সম্রাটের পালানোর রুট ও সমস্ত ডিজিটাল তথ্য পাঠিয়ে দিল, যাতে সম্রাটকে হাতে নাতে ধরা যায়। সম্রাট তার নিজের জালেই নিজে জড়িয়ে গেল। অন্ধকার রাতে একটি নামহীন কালো গাড়িতে চড়ে সম্রাট শহরের উপকণ্ঠে একটি ব্যক্তিগত ও ছোট বিমান ঘাঁটির দিকে রওনা হল। তার হাতে একটি কালো ব্যাগ ছিল, যাতে তার দামি গয়না ও জাল পাসপোর্ট ছিল। সে ভেবেছিল একবার দেশের সীমান্ত পার হতে পারলেই তাকে আর কেউ ধরতে পারবে না। কিন্তু বিমানঘাটির রানওয়ের কাছে পৌঁছাতেই সে দেখল পরিবেশটা কেমন যেন থমথমে। সেখানে থাকা সামান্য কিছু আলোর কারণে জায়গাটা আরও ভৌতিক লাগছিল। সম্রাট গাড়ি থেকে নেমে তার ব্যাগটা বুকে জড়িয়ে রানওয়ের দিকে দৌড়াতে শুরু করল। সেখানে একটি সাদা রঙের চার্টার্ড প্লেন আগে থেকেই দাঁড়িয়েছিল, যার ইঞ্জিন থেকে গর্জন শোনা যাচ্ছিল। সম্রাট ভাবল সে তার জীবনের সবচেয়ে বড় বাজিটা জিতে গেছে এবং এখন সে মুক্ত। তার মুখে সেই নিষ্ঠুর হাসিটা আবার ফিরে আসছিল। কিন্তু যেই সে বিমানের সিঁড়িতে প্রথম পা দিতে গেল, অমনি চারদিক থেকে পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। শক্তিশালী সার্চলাইটের আলো সরাসরি সম্রাটের মুখে পড়ল। ভয়ে সে পাথরের মূর্তির মতো জমে গেল এবং তার হাত থেকে ব্যাগটা নিচে পড়ে গেল। ডজনখানেক পুলিশ অফিসার বন্দুক তাক করে সম্রাটকে ঘিরে ধরল এবং তাকে হাঁটু গেড়ে বসার আদেশ দিল। যে সম্রাট একদিন নিজেকে অজেয় ভাবত, আজ সে রানওয়ের ধুলোতে হাঁটু গেড়ে বসে বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে লাগল।
পরদিন খবরের কাগজের প্রথম পাতায় সম্রাটের সেই ছবিটাই ছাপা হলো, যেখানে সে হাঁটু গেড়ে পুলিশের সামনে প্রাণ ভিক্ষা চাইছে। সেই নিষ্ঠুর মানুষের এটাই ছিল সঠিক পরিণতি, যে কোনোদিন কারো ওপর মায়া করেনি। এদিকে উদয় কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসদের একটি জরুরি বৈঠক ডাকা হল। এই বৈঠকের উদ্দেশ্য ছিল কোম্পানির নতুন চেয়ারম্যান নিয়োগ করা। সেই বিলাসবহুল ঘরে সবার মধ্যে এক অদ্ভুত কৌতূহল কাজ করছিল। হঠাৎ দরজার পাল্লা খুলে গেল এবং সবার নজর সেদিকে গেল। রিয়া একটি আভিজাত্যপূর্ণ বিজনেস স্যুট পরে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ঘরে প্রবেশ করল। তার সাথে ছিল সেই শক্তিশালী টিম যারা সম্রাটকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। রিয়া ধীর ও দৃঢ় পদক্ষেপে সেই টেবিলের প্রধান চেয়ারটির দিকে এগিয়ে গেল, যা একসময় সম্রাটের ক্ষমতার প্রতীক ছিল। সে ঘরে উপস্থিত সবার দিকে তার তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকাল। একসময়ের প্রতাপশালী কর্মকর্তারা রিয়ার উপস্থিতিতে কুঁকড়ে গেল। কোম্পানির সবচেয়ে পুরনো ম্যানেজার দাঁড়িয়ে ঘোষণা করলেন যে রিয়ার উদয় কোম্পানি এখন সম্রাটের সমস্ত শেয়ার কিনে নিয়েছে, তাই আইনিভাবে রিয়াই এখন এই পুরো সাম্রাজ্যের নতুন মালিক। পুরো ঘর করতালিতে ফেটে পড়ল। রিয়া সেই চেয়ারে বসে তার নতুন দায়িত্ব গ্রহণ করল। সে সম্রাটের চাটুকার কর্মকর্তাদের এক এক করে চিনে নিচ্ছিল। রিয়া হাত তুলে ইশারা করতেই ঘর নিস্তব্ধ হয়ে গেল। সে কড়া গলায় ঘোষণা করল, এই কোম্পানিতে সম্রাটের নিষ্ঠুর শাসন আজ শেষ হল। এখন থেকে এখানে কেবল মেধা ও কঠোর পরিশ্রমের মর্যাদা দেওয়া হবে। কোনো অসহায়কে আর অপমান করা হবে না। রিয়া সাথে সাথে সেই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বরখাস্ত করল যারা সম্রাটের অপরাধে লিপ্ত ছিল। সে তার পুরনো সহকর্মী অর্জুনকে কোম্পানির একটি বড় দায়িত্ব দিল, কারণ সে বিপদের সময় রিয়ার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল। বৈঠক শেষে রিয়া তার অফিসের জানালার কাছে গিয়ে দাঁড়াল। শহরটা আজ তার পায়ের নিচে। একসময় যে শহর তার জন্য অচেনা ও নিষ্ঠুর ছিল, আজ সে সেই শহরের মুকুটহীন রানী। অন্যদিকে থানার এক ছোট অন্ধকার লকআপে সম্রাট মেঝেতে বসে নিজের অতীত মনে করছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এক সামান্য অসহায় নারী তার জীবন তছনছ করে দিয়েছে। ঠিক সেই সময় একজন কড়া মেজাজের কনস্টেবল সম্রাটের দিকে একটা শুকনো রুটির টুকরো ছুঁড়ে পারল। ক্ষুধার্ত ও বিধ্বস্ত সম্রাট সেই রুটিটা কুড়িয়ে নিয়ে খেতে লাগল। আজ সে সেই ক্ষুধার জ্বালা বুঝতে পারল যা সে অনেক মানুষকে দিয়েছিল। পার্ট 25। রিয়া উদয় কোম্পানিকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে সবার সমান অধিকার। সে সম্রাটের তৈরি করা সেই সমস্ত নিয়ম বাতিল করল যা শ্রমিকদের শোষণ করত। উদয় কোম্পানি এখন এমন এক প্রতিষ্ঠান যেখানে যে কেউ তার স্বপ্নের উড়ান দিতে পারে। রিয়ার এই অসাধারণ সাফল্যের গল্প শোনার জন্য মিডিয়া তার অফিসের বাইরে ভিড় করতে লাগল। সবাই জানতে চাইল কি করে এক সামান্য মেয়ে এত বড় সাম্রাজ্যকে একা হাতে ধুলোয় মিশিয়ে দিল। রিয়া শান্তভাবে উত্তর দিল, অহংকার আর নিষ্ঠুরতার প্রাসাদ যত বড়ই হোক না কেন, তা সত্যের আঘাতে একদিন না একদিন ভেঙে পড়বেই। তবে রিয়ার লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি তখনও বাকি ছিল। সে চেয়েছিল সম্রাটকে সেই জায়গায় ক্ষমা চাইতে দেখতে যেখান থেকে সে রিয়াকে বের করে দিয়েছিল। কয়েক সপ্তাহ পর দেশের সর্বোচ্চ আদালতে সম্রাটের বিচার শুরু হল। গিজগিজে ভিড় আর ক্যামেরার সামনে সম্রাট এক অপরাধীর মতো মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়েছিল। রিয়া যখন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সম্রাটের প্রতিটি অপরাধের বর্ণনা দিচ্ছিল, তখন তার কণ্ঠ পুরো আদালত কক্ষে সিংহের গর্জনের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। রিয়ার টিম সমস্ত প্রযুক্তিগত প্রমাণ জাজের সামনে তুলে ধরল। সমস্ত তথ্য প্রমাণ বিচার করার পর জজ সাহেব সম্রাটকে জালিয়াতি ও প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করলেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন। রায়ের শব্দ শুনে সম্রাটের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঠগড়ার শিকল ধরে কাঁদতে কাঁদতে তার আইনজীবীদের কাছে জীবন ভিক্ষা চাইতে লাগল। কিন্তু আইনের হাতুড়ি তখন তার অহংকারের ওপর নেমে এসেছে। পুলিশ তাকে চ্যাংদলা করে আদালত থেকে নিয়ে গেল। বাইরে শত শত ক্যামেরার ফ্ল্যাশ সম্রাটের সেই অপমানিত মুখটাকে বন্দি করে নিল। কয়েক মাস পর আদালতের আদেশে সম্রাটের বাজেয়াপ্ত হওয়া সেই বিশাল অট্টালিকাটি নিলামে তোলা হল। রিয়া সেই নিলামে সর্বোচ্চ দর দিয়ে সম্রাটের সেই বাড়িটি কিনে নিল। আজ সেই দিন যেদিন রিয়া মালিক হিসেবে সেই বাড়িতে প্রবেশ করছে। এই সেই বাড়ি যেখান থেকে সম্রাট তাকে ১৪৫টি গ্লাস পরিষ্কার করার পর লাথি মেরে বের করে দিয়েছিল। রিয়া তার দামি গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকল।
পুলিশি প্রহরার মধ্যে সম্রাটকে সেখানে আনা হয়েছিল তার ব্যক্তিগত কিছু নথপত্র সই করানোর জন্য। সম্রাটের হাতে পায়ে আজ লোহার শিকল। সে যখন মাথা তুলে তাকাল, দেখল রিয়া এক রানীর মতো সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। সম্রাটের মনে আবার সেই পুরনো ভয় জেগে উঠল। এই সেই হলঘর যেখানে রিয়াকে দিয়ে গ্লাস পরিষ্কার করানো হয়েছিল। আজ সেখানে মদের গন্ধ নেই, বরং আছে ন্যায় বিচারের সুবাস। সম্রাট সেই শিকল পরা অবস্থায় রিয়ার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল এবং তার ভুলের জন্য ক্ষমা চাইল। রিয়া ঘৃণার চোখে তার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, যেদিন আমি এই মেঝেতে বসে তোমার গ্লাস পরিষ্কার করছিলাম, সেদিন তোমার মনে মায়া ছিল না। আমার আর আমার বাবার চোখের জলের তুমি উপহাস করেছিলে। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারব না। তুমি অনেক নিরপরাধ মানুষের জীবন নষ্ট করেছ। আজ তোমার এই পরিণতি তাদের সবার জন্য শান্তি বয়ে আনবে। পুলিশের কর্তারা সম্রাটকে টানতে টানতে সেই বাড়ি থেকে বের করে নিয়ে গেল। সম্রাটের সেই প্রকাণ্ড বাড়ির দরজা এক প্রচণ্ড শব্দে তার মুখের ওপর চিরতরে বন্ধ হয়ে গেল। সম্রাটকে এখন বাকি জীবন জেলের কুঠুরিতে কাটাতে হবে। এই ঘটনার পর রিয়া সঙ্গীত জগতে এক নতুন যুগের সূচনা করল। এখন আর কোনো শিল্পীতে কাজের জন্য অপমানিত হতে হয় না। রিয়া এমন এক পরিবেশ তৈরি করল যেখানে ছোট থেকে বড় সব শিল্পী তাদের পরিশ্রমের সঠিক ফল পায়। অত সময়ের মধ্যেই রিয়ার উদয় কোম্পানি দেশের ১ নম্বর সঙ্গীত কোম্পানিতে পরিণত হল। তার গানগুলো সারা বিশ্বে জনপ্রিয়তা পেল। রিয়ার এই কাহিনী কেবল প্রতিশোধের গল্প ছিল না, বরং এটি ছিল এক অজেয় মানসিক শক্তির পরিচয়। তার এই জয় অনেক পুছিয়ে পড়া নারীদের নতুন করে বাঁচার পথ দেখাল। রিয়া এখন কেবল একজন সফল ব্যবসায়ী নয়, বরং এক অনুপ্রেরণার নাম। আজকের বড় স্টেজে যখন কোনো নতুন গানের শুরুতেই উদয় কোম্পানির লোগো ভেসে ওঠে, তার পেছনে থাকে রিয়ার সেই অদম্য জেদ। সেই মেয়েটি যে একদিন ১৪৫টি গ্লাস পরিষ্কার করেছিল, আজ সে পুরো ইন্ডাস্ট্রির দাপুটে চেয়ারম্যান। তার এই সাহস আর সংগ্রামের কাহিনী যুগ যুগ ধরে মানুষের মনে বেঁচে থাকবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেল বক্কর ভয়েসের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি গল্পে। যতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।